নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে। মনের ভক্তি আর শ্রদ্ধার সাথে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী, যাতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা আপনাদের উপর বজায় থাকে। আজকে আবার একটি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্ঞানবর্ধক ভিডিও, যেখানে আপনাদের জানাতে চলেছি স্ত্রীদের সেই অঙ্গ কোনটি, যেখানে সঠিক মুহূর্তে, সঠিক সময়ে, সঠিক বিধি দ্বারা ছোঁয়া মাত্রই ওই ব্যক্তি রাতারাতি ধনবান হয়ে যায়। মানে সেই ব্যক্তির হঠাৎ করেই ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যায়। গরিবী সেই ব্যক্তির জীবন থেকে অনেক দূরে চলে যায়, সাথে জীবনে সুখ আর অনেক পয়সা নিয়ে আসে। ভিডিওটি শুরু করার আগে মাতা লক্ষ্মী আজকে যে তোমার এই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার ঘরে যেন কখনো ধনের কমতি না হয়, যেমন সদা সর্বদা হাসি খুশি আর কুশল মঙ্গল পরিবারের সাথে জীবন অতিবাহিত করতে পারে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একটি ঘন জঙ্গলে একটি সাধু থাকতো। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ গুরুত্বপূর্ণ কথা আর মাহাত্ম্য আর জ্ঞান শেখার জন্য আসতো, কারণ ওই সাধু বাবার আশীর্বাদ ছিল যে সে যে কোনো মানুষকে রাজা করে দিতে পারতেন। মানে গরিবকেও রাজা বানানোর শক্তি ওনার মধ্যে ছিল। একদিনের কথা, ওনার কাছে গরিব ও নির্ধন ব্যক্তি তার জীবনে ধনী হওয়ার ইচ্ছা রেখে এই কথা শোনার জন্য সাধুর কাছে যায়, কিভাবে একজন ধনবান আর মহান ব্যক্তি তিনি হতে পারবেন। সাধু বাবা তার পুরো কথা শোনেন আর তাকে বলেন, পুত্র, আমি তোমাকে রামু নামের এক ব্যক্তির কাহিনী শোনাচ্ছি, যাতে তুমি এটা জানতে পারবে কিভাবে তুমি তোমার জীবনে ধনী ব্যক্তি আর অপার সুখ সমৃদ্ধির অধিকারী হতে পারবে। তিনি কাহিনী শোনাতে আরম্ভ করেন। তিনি বলেন, এক গ্রামে একটি কৃষক থাকত, যার নাম ছিল রামু। তার ঘরের বাইরে একটি চাষের জমি ছিল। তার পুরো পরিবার তার ক্ষেতের কাজে সাহায্য করত। রামুর ছেলেরা তার চাষের জমিতে জল দিত। এই বছর রামুর ক্ষেতের ফসল অনেক ভালো হয়েছিল। সে তার স্ত্রীকে বলে, এবছর আমাদের ক্ষেতের ফসল খুবই ভালো হয়েছে। যদি এভাবে সময় যায় তাহলে ফসল বিক্রি করে আমাদের পাকা ঘরও এবছর হয়ে যাবে। এতটুকু বলার পর তার স্ত্রীকে বলে, আমি বাজারে যাচ্ছি কিছু সবজি আর ফল বিক্রি করতে, তুমি খেতে ওষুধ ছুটিয়ে দিও। এতটুকু বলে সে বাজারে চলে যায়, আর এদিকে তার স্ত্রী, বাচ্চারা ক্ষেতের সমস্ত কাজ করে। যখন রামু বাজার থেকে বাড়িতে আসে, সে খুবই খুশি হয়ে যায় আর তার স্ত্রীকে বলে, এই বছর আমাদের সবজি বাজারে উচ্চ দামে বিক্রি হবে, এই জন্য খুব শীঘ্রই সবজি বাজারে গিয়ে বিক্রি করতে হবে। এই কথা শুনে তার স্ত্রী সরলা বলে, ঠিক আছে, আমি কালকে সমস্ত সবজি তুলে বিক্রির জন্য প্রস্তুত করে দেব। এরপর তার পরিবারের সাথে খুশিতে শুয়ে পড়ে। কিন্তু রাতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টি হওয়ার কারণে রামু অনেক দুঃখী হয়ে যায়। সে তার স্ত্রীকে ঘুম থেকে তুলে বলে, সরলা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। সরলা অনেক দুঃখী হয়ে যায় আর বলে, হে ভগবান, এখন আমাদের ফসলের কি হবে? স্বামী স্ত্রী দুজনেই বৃষ্টি বন্ধ হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তো বৃষ্টি বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না, এমনকি শিলাবৃষ্টি হতে শুরু করে দিল। পুরো ক্ষেতে বৃষ্টির জল ভরে যায়। এতে দুজনেই খুব চিন্তিত ছিল। রামু বলে, সরলা, বৃষ্টির জল বাড়তে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের জমিও ডুবে যাবে, সাথে আমাদের ঘরেও জল ঢুকে যাবে। এখন এই হাওয়া আর শিলাবৃষ্টির তাণ্ডবে মনে হচ্ছে ঘরের চালের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। দুজনে কিছুতেই ভেবে পাচ্ছিল না এখন তাদের কি করা উচিত। সরলা তার দুটি বাচ্চাকে ঘুম থেকে তোলে আর তার স্বামীকে বলে কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য। যখন তারা ঘরের থেকে বাইরে বের হয়, তখন দেখে বৃষ্টির জন্য অনেক ঘর ভেঙে গেছে, পুরো গ্রামে জল ভরে গেছে। গ্রামের অন্য মানুষ যেন তাদের জিনিসপত্রের সাথে অন্য স্থানে যেতে শুরু করেছে। পুরো গ্রামবাসী দুঃখী ছিল, সবাই একে অপরকে সাহায্য করছিল। সমস্ত গ্রামবাসী গ্রামের পুলের উপরে এসে থেমে যায়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায় আর পরের দিন সরকারি কর্মচারীরা গ্রামের সমস্ত মানুষের জন্য খাবার নিয়ে আসে। গ্রামবাসীরা
খাবার দেখে সরকারি কর্মচারীদের পেছনে ছুটতে থাকে। রামুও তাদের পেছনে ছুটতে থাকে। কোনোক্রমে রামু একটি খাবারের প্যাকেট জোগাড় করে। রামু সেই খাবার তার বাচ্চাদের খাওয়ায়, আর তারা স্বামী স্ত্রী না খেয়ে থাকে। পুরো গ্রামের মানুষ ভাবছিল তারা তাদের গ্রামে ফিরে যাবে। কিন্তু কিছু সময় পর আবারও বৃষ্টি শুরু হয়। এবার বৃষ্টি অনেক সময় একইভাবে হলো, যার ফলে সমস্ত রাস্তাঘাট ডুবে গেল। সরকারি কর্মচারীরাও তাদের খাবার নিয়ে আসতে পারল না। তখন রামু তার স্ত্রীকে বলল, আমি গ্রামের বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসি। কিছু সময় পর রামু খাবার নিয়ে তার বাড়ির সবার সামনে আসে। কিন্তু রামুর শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। তাকে দেখে সরলা ভয় পেয়ে বলে, এগুলো কিভাবে হয়েছে? পাশের গ্রামে খাবার দিচ্ছিল। খাবার নিতে গিয়ে ভিড়ের মাঝে ধাক্কাধাক্কিতে আমার আঘাত লেগে যায়। রামুর এই অবস্থা দেখে সরলা কান্না করতে শুরু করে আর বলে, যে হাত সকলের জন্য খাবার তৈরি করত, সেই হাত আজ খাবারের জন্য হাত পাচ্ছে। এ ভগবান, এ কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। রামু সরলাকে বুঝিয়ে বলল, তুমি চিন্তা করো না, সব কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এরপর রামু তাদের বাচ্চাদের খাবার দেয়। তখন বাচ্চারা বলে, তোমরা দুজনেই আমাদের সাথে খাও, কারণ কাল থেকে তোমরা দুজনে কিছু খাওনি। রামু আর সরলা দুজনেই বাচ্চাদের সাথে খাবার খায়। এটা দেখে সকলের খুব ভালো লাগে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কম হয় আর সমস্ত গ্রামবাসী তাদের ঘরে ফিরতে শুরু করে। যখন রামু তার পরিবারের সাথে ঘরে পৌঁছায়, তখন দেখে পুরো ঘর ভেঙে গেছে। এবার সরলা কান্নায় ভেঙে পড়ে। রামু বলে, সরলা তুমি কান্না করো না, আমি ঘর আবার তৈরি করব। আর তার স্ত্রী বলে, আর খাবারের ব্যবস্থা কিভাবে করবে? রামু তার স্ত্রীর কথায় কান্না দিয়ে ঘরের কাজে হাত দেয়। তখন এক ব্যক্তি রামুর কাছে আসে আর বলে, আমি সরকারের তরফ থেকে এসেছি। আমি এটা দেখতে এসেছি তোমাদের এই বৃষ্টিতে কত ক্ষতি হয়েছে, কারণ সরকার তোমার পুরো ক্ষতির ক্ষতিপূরণ দেবে, আর তোমাকে একটি পাকা ঘর বানিয়ে দেবে। এই কথা শুনে সরলা অনেক খুশি হয়ে যায়। রামু তার স্ত্রী তাদের সমস্ত ক্ষতির বর্ণনা সেই সরকারি কর্মচারীকে দেয়। এরপর সেই কর্মচারী সেখান থেকে চলে যায়। রামু তখনও জানতো না আবারও তাদের সাথে কি হতে চলেছে, কারণ যে সরকারি কর্মচারী এসেছিল সে ছিল একজন প্রতারক। সে মানুষের আসল পরিচয় দিয়ে তাকে ঠকালো। রামু সেটা জানতো না যে তার সম্পত্তি, তার ঘরের সাথে আগে কি হতে চলেছে। তার পরিবারে আবারও একবার তুফান নেমে আসে। সেই ব্যক্তি রামুকে ঠকিয়ে তার সব কিছু তার নিজের নামে করে নেয় আর রামুকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। রামু আবারও একবার সেই পুলের উপরে যায় যেখানে তারা বৃষ্টির সময় ছিল। তাদের পাশের গ্রামে এক ধনী জমিদার থাকতো। সে খুবই কৃপণ আর অহংকারী ছিল। তার ক্ষেতের কৃষকদের দিয়ে সে অনেক কাজ করাতো, কিন্তু সেই পরিশ্রমের সঠিক মূল্য দিত না। গরিব কৃষক অসহায় আর পরিস্থিতির চাপে পড়ে তার ক্ষেতে কাজ করত। রামু ভাবে, ওই জমিদার যদি কিছু সাহায্য করে। সে এই আশায় জমিদারের কাছে পৌঁছায়। সে জমিদারকে সমস্ত ঘটনা খুলে বলে এবং সাহায্য করার অনুরোধ করে। জমিদার কিছু ভাবে আর সামান্য কিছু জমি রামুকে দিয়ে দেয়। সাথে রামুকে বলে, একটি কথা মনে রেখো, এই জমির মূল্য 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, তা না হলে তোমার সাথে অনেক কিছু হতে পারে। তখন এক প্রকার চাপে পড়ে জমিদারকে কথা দেয় যে সে ঠিক সময়ে তার ধার পরিশোধ করে দেবে। রামু এখন সেই ক্ষেতের উপরেই তার সংসার চালাতো। সেই দিনভর তার খেতে কাজ করত আর তার কঠোর পরিশ্রমের ফলে এত ফসল ফলাতো, যার ফলে তার পরিবার ভালোভাবে চলে যেত। সাথে 4 মাসের মধ্যেই জমিদারকে দেয়া কথাতে পূরণ করে, মানে জমিদারের সমস্ত টাকা সে পরিশোধ করে দেয়। গ্রামের অন্য চাষিদের কাছে রামুর তুলনায় অনেক জমি ছিল। তারা রামুর ফসল দেখে অবাক হতো। সে এত অল্প জমি থেকে কিভাবে ফসল উৎপন্ন করে। এরপর 1 বছর গ্রামে খরা আসে। গ্রামের সমস্ত জমি জলাশয় শুকাতে শুরু করে। গরিব চাষিদের কাছে সেচের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য
তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। রামুর সাথেও তাই হয়। সে কোনো ক্রমে তার পরিবারের পেট চালাচ্ছিল। দেখতে দেখতে তার সঙ্গেও সেই না খাওয়ার পরিস্থিতি চলে আসে। অসহায়ের কারণে সে আবার একবার জমিদারের কাছে যায়। জমিদারকে ঋণ নেওয়ার জন্য বলে। জমিদার তো আগে থেকেই কৃপণ ছিল। সে ভালোভাবে জানতো আমি ঋণ দিলে তাহলে রামু আমাকে পরিশোধ করতে পারবে না। তখন জমিদার বলল, ঋণ তো আমি তোকে দিতে পারবো না, বরং তুই আমার খেতেই কাজ কর। মজুরির জন্য মাসে 1,000 টাকা তোকে দেব। রামু বলল, মালিক, অন্য লোকেরা তো 2,000 টাকা পায়। জমিদার বলে, তোর করার হলে কর, তা না হলে আমার কাছে অনেক মজুর আছে। অসহায় রামু কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। পরের দিন রামু জমিদারের খেতে কাজে যায়। সে এত পরিশ্রমী ছিল যে 4 মাসের কাজ 2 মাসেই শেষ করে দেয়। জমিদার ভাবে, রামু তো 4 মাসের কাজ 2 মাসে শেষ করে ফেলেছে, এখন বরং ওকে কাজ থেকে তাড়িয়ে দিই, তাতে আমার 2 মাসের পয়সাও বেঁচে যাবে। জমিদার রামুকে ডাকে আর বলে, এই নে তোর 2,000 টাকা, আর কাল থেকে তোকে কাজে আসতে হবে না। এটা শুনে রামু চিন্তিত হয়ে যায়। অনেক কষ্টে তার ঘর চালাচ্ছিল। সে তার পরিবারকে পালন পোষণ কীভাবে করবে? জমিদারের হাতে পায়ে ধরতে থাকে। তিনি যেন তাকে কাজ থেকে না বের করেন, কিন্তু জমিদার কোনো কথা শোনেন না আর তাকে কাজের থেকে বের করে দেয়। রামু চোখের জল ফেলতে ফেলতে তার ঘরে ফিরে। চিন্তায় তার ঘুম আসে না। সকালে সে ভাবে আবার সে জমিদারের কাছে যাবে আর জমিদারকে আবার অনুরোধ করবে। সেই মতো সে জমিদারের ঘরের সামনে গিয়ে বসে থাকে। সকালে যখন জমিদার তার ঘরের বাইরে আসে, রামুকে ঘরের বাইরে বসে থাকতে দেখে জমিদার রামুকে বলে, তুই এখানে কেন এসেছিস? রামু জমিদারের পায়ের উপর কান্নায় ভেঙে পড়ে আর বলে, মালিক, আমাকে তাড়াবেন না, দয়া করে আমায় কাজে রাখুন, আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে। রামু যখন জমিদারের পা ধরে কান্না করে আর কাজ যায়, এরপর জমিদার তার কোনো কথা শোনে না, তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। সেদিন রামু চলে আসে, আবার পরদিন সেখানে যায় আর জমিদার তাকে একইভাবে তাড়িয়ে দেয়। জমিদারের এমন ব্যবহারে গ্রামের সকল মানুষ জমিদারকে ধিক্কার জানাতে থাকে। এতে জমিদার ভাবে, কিছুদিনের জন্য অন্য গ্রামে গিয়ে থাকি, যখন গ্রামের মানুষের মুখ বন্ধ হবে তখন ফিরে আসব। সাথে রামু আমাকে দেখতে না পেলে আর বাড়িতে আসবে না। পরের দিন জমিদার অন্য গ্রামে চলে যায়। ধীরে ধীরে রামু বুঝে যায় এখন কেউ তাকে উপকার করবে না, বরং তাকে নিজেকে কিছু করতে হবে। এরপর সে আবার তার জমিতে কাজ শুরু করলো, সাথে কাঠ কেটে বাজারে বেচতে শুরু করে। রামু তার স্ত্রী সারাদিন কঠোর পরিশ্রম করে। সন্ধ্যায় অনেক কষ্টে তাদের জন্য খাবার জোগাড় করত। দুইজন মিলেমিশে সারাদিন কাজ করত। তো কষ্টের পরেও তার স্ত্রী জীবনকে নিয়ে অনেক সন্তুষ্ট ছিল। একবার রামুর মা হঠাৎ করেই সন্ধ্যের সময় রামুর ঘরে আসে। রামু মাকে দেখে অনেক খুশি হয়, তাকে ছুটে গিয়ে প্রণাম করে। এরপর রাতে খাওয়া দাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। রাতে যখন বিছানায় তার স্ত্রীর সাথে সে ঘুমিয়েছিল, তখন না জেনেই সে তার স্ত্রীর কিছু অঙ্গকে স্পর্শ করে ফেলে। সে একদমই জানতো না যে কাল সকালে তার সাথে কি হতে চলেছে। রামু ঘুম থেকে উঠে তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে, সাথে তার স্ত্রীর গালে হাত দিয়ে প্রেমের সাথে বিদায় নিয়ে বনে কাঠ কাটতে চলে যায়। জঙ্গলে রামুর ভাগ্য হঠাৎ বদলে যায়। সে জঙ্গলে হাঁটতে হাঁটতে একটি গুহা দেখতে পায়। যখন সে গুহার ভেতরে প্রবেশ করে তখন তার চোখ কপালে উঠে যায়। ওই গুহার মধ্যে গুপ্তধনে ভর্তি ছিল। রামু সেখান থেকে এক পুটুলি গুপ্তধন তার কাপড়ে বেঁধে নেয় এবং বাড়ি চলে আসে। প্রথমে তো অল্প ধন দেখে তার স্ত্রী অনেক খুশি হতে থাকে। এরপর রামু যখন গুপ্তধন একইভাবে ঘরে আনতে থাকে, তখন রামু স্ত্রী অবাক হয়ে যায় আর বলে, এত ধন এক স্থানে রাখা উচিত নয়। সে গুপ্তধন দিয়ে নতুন বাড়ি কেনে এবং সাথে চাকর চাকরানি রাখে। ধীরে ধীরে তার ধনবান হওয়ার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। অনেক আত্মীয় পরিজন তাদের ঘরে আসতে শুরু করে। তাকে সবাই সম্মান দিতে শুরু করে।
এই সমস্ত দেখে রামুর মনে অহংকার চলে আসে, আর ধনের অহংকারে সে ফুর্তি করতে আর টাকা উড়াতে থাকে। আর ধীরে ধীরে তার স্ত্রীর থেকে তার দূরত্ব বাড়তে থাকে। তার স্ত্রী বুঝতে পারে এখন সব কিছু তার হাতের বাইরে চলে গেছে। তখন সে তাকে ছেড়ে বাচ্চাদের নিয়ে চলে যায়। রামু ধীরে ধীরে সেই নগরে সেট হয়ে যায়। তার স্ত্রী চলে যাওয়ায় তার মনে কোনো দুঃখ থাকে না। সময় এভাবে কাটতে থাকে, সাথে তার আনন্দ ফুর্তি চলতে থাকে। এভাবে একদিন সে অসুস্থ হয়ে পড়ে, আর তাকে ছোট থেকে ছোট কাজের জন্য চাকরের উপর নির্ভর হতে হয়। যখন তার শরীর সামান্য ঠিক হয়, তখন সে তার নগরে ঘুরতে বের হয়। কিন্তু সেখানে যাওয়ার আগে ভাবে একবার নিজের প্রশংসা নগরবাসীর মুখে শুনলে কেমন হয়। তাই সে তার রূপ বদলে নগরে ঘুরতে বের হয়। প্রথমে সে একজন বৃদ্ধাকে জিজ্ঞাসা করে, নগরে যে ধনী ব্যক্তি আছে তার সম্পর্কে তোমার মতামত কী? তখন ওই বৃদ্ধা বলে, ওই বেচারা তো অনেক দুঃখী মানুষ, তার কপাল অনেক খারাপ। রামু বলে, কেন? ওর কাছে তো অনেক ধন দৌলত আছে। তখন বৃদ্ধা বলে, ও যখন গরিব ছিল তখন ওর স্ত্রী ওর সাথে ছিল। সে অনেক বুদ্ধিমান আর ভালো মনের মানুষ ছিল। গরিব অবস্থায় তার স্ত্রী তার সাথে ছিল, তাকে অনেক সাহায্য করেছিল তার কাজে। কিন্তু ওই রামুর কাছে যখন ধন চলে আসে, তখন ও স্ত্রী ওকে ছেড়ে চলে যায়। এখন তার ঘরে না আছে স্ত্রী, না আছে বাচ্চা। এত ধন থাকার পরেও তার সুখের সঙ্গী কেউ নেই। তাকে তো ছোট ছোট কাজের জন্য চাকরের উপর নির্ভর হতে হয়। রামু তার ভুল বুঝতে পারে এবং তার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে ও তার স্ত্রীকে ঘরে নিয়ে আসে। এরপর তার স্ত্রী যতটুকু ধন প্রয়োজন সেটুকু রেখে বাকি গরিবদের দান করে দেয়। এরপর সাধু বাবা বলে, এখন আমি তোমাকে স্ত্রীদের সেই অঙ্গের কথা বলবো যে অঙ্গ রামু রাতে না জেনেই ছুঁয়েছিল। সাধু বলে, মন দিয়ে শোনো, স্ত্রীদের কোন অঙ্গ ছোঁয়া মাত্রই মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়। সাধু বলেন, মহিলারা সংসারের সম্পত্তি, অর্থাৎ মা লক্ষ্মী রূপ হয়। যে ঘরে স্ত্রীদের সম্মান করা হয় না, মা লক্ষ্মী সেই ঘর থেকে অনেক দূরে চলে যায়। সাধু বলেন, যখন রামুর ঘরে রামুর মা আসেন তখন সন্ধ্যা ছিল, আর রামু তখন তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করে এবং তার মায়ের আশীর্বাদ নিয়ে ঘুমোতে যায়। এভাবে যখন সে সকালে ঘুম থেকে ওঠে আবার তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করে, এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে পুরুষ তার মায়ের পা সকাল সন্ধ্যা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়, তার ঘরে কখনো ধনলক্ষ্মীর কমতি হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, রাধে রাধে।